ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওটি সম্পূর্ণ যারা ডাব্লিউবিজেই 2025 দিয়ে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার এবং ফার্মাসিস্ট হতে চায় তাদের জন্য। তোমাদের আমি যেমনটি বলে গিয়েছিলাম আগের ভিডিওতে যে 20টি মডেল পেপার তোমরা পেয়ে যাবে আমাদের কাছ থেকে ফ্রি অফ কস্ট। তার জন্য শুধুমাত্র তোমাদের সাবস্ক্রিপশনটা প্রয়োজন। তার আজকের প্রথম ভিডিও পুরোপুরি উত্তর সহ পাবে। কেমিস্ট্রি দিয়ে শুরু করছি, এরপরে কিন্তু ম্যাথও পাবে এবং ফিজিক্সও পাবে। আজকের কেমিস্ট্রির 30টি এমন এমসিকিউ প্রশ্ন তোমরা পাবে যে টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। ইওর ড্রিমস আর আওয়ার রেসপন্সিবিলিটি। তো চলো শুরু করা যাক। সব থেকে প্রথমে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে বারবার করে দেখে থাকবো। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার সলভ করে থাকো কেউ, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এই ধরনের প্রশ্ন কিন্তু থাকে। এটা হচ্ছে গিবসের যে এনার্জি যে সূত্র আছে, গিবস মুক্ত শক্তির যে সূত্র আছে, সেখান থেকে প্রশ্নটা হয়। তাহলে এক্ষেত্রে যদি আমরা উত্তরটা করি, তাহলে আমরা বলবো যে কোনো রাসায়নিক বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কিনা জানতে চেয়েছে। সেক্ষেত্রে ডেল্টা জি এর মানটা ঋণাত্মক হতে হবে। তাহলে যদি আমরা সূত্রটা লিখি, তাহলে ডেল্টা জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস। এটা হচ্ছে গিবস যে মুক্ত শক্তি তার এটা কিন্তু সূত্র। তাহলে আমরা কি বললাম, স্বতঃস্ফূর্ত হতে গেলে ডেল্টা জি কে ঋণাত্মক হতেই হবে। তাহলে এই যে ইকুয়েশন আছে, এই ইকুয়েশন থেকে আমাদের বলতে হবে যে কোনটা কি হলে ডেল জি ঋণাত্মক হয়। তাহলে যদি ডেল এইচ নেগেটিভ হয় আর ডেল এসটা যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে এই যে টি এর যে কোনো মানের জন্যই কি হবে, ডেল জিটা নেগেটিভ হয়ে যাবে যে কোনো মানের জন্য। তাহলে ডেল জি নেগেটিভ হলেই স্বতঃস্ফূর্ত হবে। তাহলে আমাদের এই পার্টিকুলার ব্যাপারটা জানতে চেয়েছে, অর্থাৎ ডেল এইচ কি হবে, ডেল এস কি হবে। তাহলে এটা সহজেই বলতে পারছি। তাহলে অপশন সি হয়ে যাবে উত্তর। ঠিক তারপরে 2 নম্বর প্রশ্ন, এই যে কোয়ান্টাম সেট, কোয়ান্টাম সেটের সংখ্যা কোনটা সঠিক সেটা দিয়ে কিন্তু প্রশ্ন হয়। তো এক্ষেত্রে যদি আমাদের ক্রোমিয়াম একটা স্পেশাল ইলেকট্রনিক বিন্যাস দেখায় বা ইলেকট্রনিক কনফিগারেশন দেখায়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি আর্গন 18 আর 3d5 4s1। এক্ষেত্রে যে 19 নম্বর যে ইলেকট্রনটা সেটা কিন্তু এস কক্ষপথে প্রবেশ করেছে বা এস উপকক্ষে প্রবেশ করেছে। তাহলে এবারে এই এস এর জন্য আমাদের কোয়ান্টাম সেটটা এল এর মান, এম এর মান এবং এন এর মানটা জানতে হবে পরপর যেটা আছে আর কি। তাহলে যদি এখানে দেখো 4s বলা আছে, তাহলে নিঃসন্দেহে এন ইকুয়াল টু হবে 4। তো অটোমেটিক্যালি ডি আর সি আউট হয়ে গেল। এবারে এম এর মান, এম এর মান কি হয় সেটা জানবো। তার আগে আমাদের জানতে হবে এল এর মান। তো এল এর মান এস এর জন্য সব সময় 0 হয়, তার কারণ যদি এল ইকুয়াল টু আমাদের বলতে হয়, তাহলে এস এর জন্য কি হয়ে যাবে 0, তারপরে পির জন্য হবে 1, তারপরে ডির জন্য হবে 2, ভাবে কিন্তু চলতে থাকবে। তাহলে যেহেতু এটা এস, তাই এল ইকুয়াল টু 0। তাহলে দেখো অটোমেটিক্যালি অপশন এ কিন্তু কেটে গেল। তো তোমরা যেগুলো জানবে না বা এমসিকিউর ক্ষেত্রে তোমরা কিভাবে এলিমিনেট করতে পারছো, সেটা কিন্তু বড় ব্যাপার। এবারে যদি আমরা এল ইকুয়াল টু 0 হয়, তাহলে এম এর মানটা সবসময় ঘোরাফেরা করে কিসের দিকে, এম এর মান সবসময় ঘোরাফেরা করে মাইনাস এল থেকে 0 বা সেখান থেকে প্লাস এল পর্যন্ত। তাহলে দেখো এল যেহেতু 0 আছে, এম 0 হতেই পারে। এবার এই যে পার্টিকুলার তারপরে যে এসটা আসে, অর্থাৎ স্পিন যে কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, সেটা সবসময় কি হতে পারে, প্লাস মাইনাস হাফ হতে পারে। তাহলে এখানে দেখো কি আছে, প্লাস হাফ আছে। তাহলে অপশন বিটা কিন্তু কারেক্ট হয়ে গেল। তাহলে আমরা যদি পুরোপুরি বলে দিই, 4 0 0 প্লাস হাফ, এটা হবে। তারপরে এক্সি F5 এটার আকৃতি জিজ্ঞেস করেছে। এই ধরনের প্রশ্ন আসে কিন্তু খুব একটা আসে না, আসে। এক্ষেত্রে আমরা হাইব্রিডাইজেশনটা বার করব। তো হাইব্রিডাইজেশন একটা সূত্র হয়, সেই সূত্রটা হচ্ছে, আমি বলে দিই, ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। তাহলে দেখো যদি আমরা এখানে চলে আসি দেখে নিই, তাহলে হচ্ছে ভি মানে হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা, বাইরের কক্ষপথে যে ভ্যালেন্স ইলেকট্রন থাকে তার সংখ্যা। তাহলে এটা হবে 8। এক্স মানে হচ্ছে যেটা একযোজী পরমাণুর সংখ্যা, সেটা হাইড্রোজেন, সেটা ফ্লোরিন, সেটা ক্লোরিন, সেটা ব্রোমিন, সেটা আয়োডিন হতে পারে। তাহলে এখানে আমাদের কি আছে, আমাদের আছে এফ আছে। তাহলে এফ কত, 5 আছে। তাহলে আমরা 5 লিখে দিলাম।
এই সি প্লাসে যদি আমরা ক্যালকুলেশন করে নিই আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি? তোমরা হিসেব করতে পারছো, তাহলে এখানে তোমরা পেয়ে যাচ্ছি 7। যদি 7 পাই তাহলে আমাদের কি হবে? sp3d3 7। তাহলে sp3d3 হলে পঞ্চকোণীয় ডি পিরামিডীয় হয়। এবার এখানে দেখো একটা কিন্তু মাইনাসের উপস্থিতি আছে। যদি মাইনাসের উপস্থিতি থাকে তাহলে সেখানে আমরা লোন পেয়ার দেখতে পাবো। লোন পেয়ার মানে যে 7 আমরা পেয়েছি এখান থেকে আমরা 2 বাদ দিয়ে দেবো, দিলে আমরা কত পাবো? 5 পাবো। তাহলে 5 মানে কি? অক্টাহেড্রাল। তাহলে যদি অক্টাহেড্রাল হয় তাহলে সুতরাং যৌগটা তখন কি হয়ে যাবে? যৌগটা হয়ে যাবে কিন্তু সমতলীয়। যৌগটা কি হবে? সমতলীয়, অর্থাৎ অপশন সি। ঠিক এরপরে যদি আমরা চলে আসি 4 নম্বর প্রশ্নে, দেখো ক্ষারীয় মাধ্যমে কোন কোন যৌগটি সবচেয়ে সহজে জলের অণু অপসারিত হবে? কোন যৌগ থেকে? দেখো 4টে অপশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবার OH এর লিভিং নেচার কম হয়, তোমরা মোটামুটি জানো। সেক্ষেত্রে কি হয়? কার্বো অ্যানায়নের রেজোনেন্স স্টেবিলাইজড হয়ে যায়। তাহলে সহজেই কার্বো অ্যানায়ন উৎপন্ন হবে, সহজেই নিরোধিত হবে। তো আমরা সব থেকে প্রথম দেখবো যে OH এর লিভিং নেচার কম হওয়া সত্ত্বেও যদি কার্বো অ্যানায়ন রেজোনেন্স স্টেবিলাইজ হয় সেটা কোথায় হচ্ছে? সেটা কিন্তু এই বি তে হচ্ছে, অর্থাৎ বি কারেক্ট। নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি সাধারণ তাপমাত্রায় লুকাস বিকারকের সঙ্গে বিক্রিয়া করবে না? এক্ষেত্রে লুকাস বিকারকটা কোনটা? লুকাস বিকারক হচ্ছে HCl, অর্থাৎ কনসেন্ট্রেটেড HCl, আর আরেকটা হচ্ছে অ্যানহাইড্রাইড অ্যানহাইড্রাইড ZnCl2 মিশ্রণ, যা অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করার সময় SN1 মেকানিজমটা প্রদর্শন করে বা অনুসরণ করে। যেহেতু SN1 বিক্রিয়া কার্বোক্যাটায়নের স্থায়িত্বের উপর নির্ভর করে, তাই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বাদে যে সমস্ত কার্বোক্যাটায়ন অত্যন্ত স্থায়ী, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সহ যারা স্থায়ী তারা সহজেই অধঃক্ষেপটা দেবে। তাহলে এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমাদের কোথায় খুঁজে বের করতে হবে? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কিন্তু তোমরা দেখতে বুঝতেই পারছো সি তে আছে, অপশন সি কারেক্ট। এরপরে যদি আমরা দেখি জলীয় দ্রবণে দ্রাব্যতার সঠিক ক্রমটি নিম্নলিখিত ভাবে ক্রমগুলির মধ্যে কোনটি? এটা এই ধরনের প্রশ্ন অবশ্যই করে পাবে। আমি একটু স্টার মার্ক করে দিচ্ছি। এই ধরনের প্রশ্ন, অর্থাৎ তোমাদের ক্রমান্বয়ে সাজানো, ঊর্ধ্বক্রমে সাজানো, অধঃক্রমে সাজানো, এই টাইপের প্রশ্ন কিন্তু মাস্ট পাবে। এক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে বি। যাদের ক্ষেত্রে হাইড্রেশন এনথ্যালপির মান ল্যাটিস এনথ্যালপির থেকে বেশি তারাই বেশি জলে দ্রবীভূত হয়। তাহলে হাইড্রেশন এনথ্যালপির ক্রম যদি আমরা লিখি, হাইড্রেশন এনথ্যালপির ক্রম হচ্ছে BeSO4, তারপরে হচ্ছে MgSO4, তারপরে CaSO4, তারপরে হচ্ছে SrSO4, আর তারপরে হচ্ছে BaSO4। তাহলে এবার দ্রাব্যতার মানটা ঠিক এইভাবেই হবে, তাহলে অপশন বি। তারপর বলছে LiCl, NaCl ও KCl এর অসীম লঘু দ্রবণে তুল্যাঙ্কর পরিবাহিতা। এক্ষেত্রে একটা সূত্র তোমরা ব্যবহার করতে পারো। হাইড্রেশন এনার্জি তখনই ইনক্রিজ করবে যদি হাইড্রেটের সাইজ ইনক্রিজ করে। আবার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি যদি ইনক্রিজ করে। তাহলে এবারে যদি আমরা দেখি পরের পেজে, যদি আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিই যে হাইড্রেশন এনার্জি প্রপোর্শনাল টু চার্জ অফ ক্যাটায়ন আর সাইজ অফ ক্যাটায়ন। তাহলে যদি আমরা KCl এর বিচার করি তাহলে কে প্লাস সাই, যদি আমরা দেখি K+, Na+, আর Li+। এবার যদি NaCl এর ক্ষেত্রে দেখি তাহলে আমরা Na+ দেখতে পাবো। যদি আমরা LiCl এর দিকে দেখি তাহলে Li+ দেখতে পাবো। তো ইকুইভ্যালেন্ট যে কন্ডাক্টিভিটি হবে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি মানে সাজানোটা হবে K+, Na+, Li+। তাহলে কোন অপশন আছে যদি আমরা দেখে নিই, আমরা দেখে নিচ্ছি, দেখো অপশন বি তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে 7-এর উত্তর কি হয়ে যাবে? বি। ঠিক তারপরে যদি আমরা চলে যাই একটি কাল্পনিক বিক্রিয়া A2+B2, সেখান থেকে 2AB হচ্ছে, ধাপগুলি নিম্নলিখিতভাবে সম্পন্ন হয়, ধাপগুলো দেয়া আছে, বিক্রিয়ার ক্রম কি হবে এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে বিক্রিয়ার ক্রমের আগে আমাদের বিক্রিয়ার হারটা বের করতে হবে।
যদি আমরা এটা করি তাহলে হচ্ছে কে ইকুয়াল টু এ বি টু। তাহলে প্রথম ধাপের ক্ষেত্রে কে ওয়ান ইকুয়াল টু এ এ নিচে এ টু, এটা। তারপরে হচ্ছে তাহলে আমরা যদি বলি তাহলে এর যদি কনসেন্ট্রেশন রুট ওভার কে এ হাফ, এটা এ টু হাফ। এবার সেখান থেকে হার যদি আমরা বের করি তাহলে হার ইকুয়াল টু কে ডট রুটের মধ্যে কে ওয়ান এ টু হাফ বি টু। তাহলে এখান থেকে আমরা যদি কে ড্যাশ এ টু হাফ বি টু করি তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি কে ড্যাশ এ টু হাফ বি টু, এটা পেলাম। ঠিক আছে, এবার এটা ধরো একই। এবারে আমরা কি লিখতে পারি, সুতরাং ক্রম হচ্ছে হাফ প্লাস প্লাস হচ্ছে এক, মানে 3/2 মানে হচ্ছে হাফ, 1.5 মানে হচ্ছে 1.5। এরপরে যদি আমরা চলে আসি 9 নম্বর প্রশ্নে, নিচের কোন মৌলটি সাধারণত পরিবর্তনশীল জারণ স্তর দেখায় না? এটা কিন্তু থিওরিটিক্যাল প্রশ্ন, এটা হবে এসসি স্ক্যান্ডিভিয়াম, মানে এটা হচ্ছে শুধুমাত্র +3 স্তরই দেখায়। এবিসি কোলয়েড দ্রবণে 3টি স্বর্ণ সংখ্যা দেখো দেয়া আছে, কোলয়েড দ্রবণে 3টির সংরক্ষণ ক্ষমতার ক্রমটি হলো। তাহলে আমাদের স্বর্ণ সংখ্যার সঙ্গে সংরক্ষণ যে ক্রম বা সংরক্ষণ যে ক্ষমতা, তার যদি আমরা সম্পর্কটা জানি তাহলে আমরা খুব সহজেই করতে পারবো। তাহলে স্বর্ণ সংখ্যা যত কম হবে সংরক্ষণ ক্ষমতা তত বেশি হবে। তাহলে তোমরা নিশ্চয়ই এটা পারবে। তো 10-এর ক্ষেত্রে উত্তরটা কি হয়ে যাবে? উত্তরটা হয়ে যাবে বি। ঠিক তারপরে 11-র যে প্রশ্ন আছে, এই জাতীয় প্রশ্ন কিন্তু তোমরা পাবে, গ্রিগনার বিকারকের একটা প্রশ্ন আছে, এটা কিন্তু পাবে। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু সি। তার কারণ হচ্ছে যে যৌগটা দেয়া হয়েছে সেখানে প্রসম এফিসিএল3 দিলে যৌগটিতে ফেনলিক গ্রুপ ওইচ গ্রুপ উপস্থিত, এরকম করে যদি আমরা দেখি তাহলে উত্তরটা হয়ে যাবে সি। ঠিক এরপরে যদি আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে, যদি আর পি এবং এম যথাক্রমে ব্যাপন হার, চাপ ও আণবিক ভর নির্দেশ করে, তবে এ ও বি গ্যাসের ব্যাপন হারের অনুপাতটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের গ্রাহামের সূত্রটা প্রয়োগ করতে হবে। গ্রাহামের সূত্র হচ্ছে আর প্রপোর্শনাল টু পি, আর একটা হচ্ছে আর প্রপোর্শনাল টু 1/√m। তাহলে আর প্রপোর্শনাল টু আমরা বলতে পারি p/√m। তাহলে এখান থেকে যদি আমরা সূত্রে ফেলে দিই, আর এ আর বি পি এ পি বি ইন্টু রুট ওভারের মধ্যে এম বি বাই এম এ। তাহলে আমরা কি বলতে পারি, পি এ বাই পি বি, সেখান থেকে হচ্ছে এম বি বাই এম এ হাফ। দেখো কোন অপশানে আছে, অপশান বি তে আছে। তারপরে হচ্ছে 13, এটা পুরোপুরি দেয়া আছে, এই উষ্ণতায় এই যে ΔH0F এর মানটা জানতে চেয়েছে। ঠিক আছে, চলো আমরা পরের স্লাইডে এটা করে নিই। তাহলে যেটা আমাদের 13-র প্রশ্ন, 13-র প্রশ্ন দেয়া আছে C+O2 CO2 দেয়া আছে, সেখান থেকে ΔH0 এই মানগুলো সব দেয়া আছে। আমি আর লিখছি না, তোমরা ওখান থেকে আগের স্লাইড থেকে দেখে নেবে। তাহলে আমরা কি করব, 1+3+2 ইন্টু 2 করবো, করলে আমরা ΔH0 পেয়ে যাব কত, -74.8। ঠিক আছে, এটা উত্তর হবে। এরপরে 14 নম্বর যে প্রশ্ন আছে, 14 নম্বর প্রশ্নের জন্য এই জাতীয় প্রশ্ন তোমরা কিন্তু পাবে। সেটা হচ্ছে C/H/N, তাহলে হচ্ছে 40/12/13.33/1 46.67/14। তাহলে আমরা বলতে পারি 3.33:13.33:3.33। তাহলে হচ্ছে 1:4:1। তাহলে হবে CH4N, কোথায় আছে, অপশন সি তে। তারপর 20 গ্রাম ন্যাপথলিক অ্যাসিড 50 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করলে হিমাঙ্কের অবনমন হয় 2K, ভ্যান টপ ফ্যাক্টরের মান জিজ্ঞেস করেছে। তাহলে এটা মোটামুটি একটা সূত্র আমাদের আছে, ডেল্টা টিএফ ইকুয়াল টু আই ইন্টু কে এফ ইন্টু এম। ঠিক আছে, তাহলে হচ্ছে সেখান থেকে আমরা বলতে পারি আই ইন্টু কে এফ ডাব্লিউ টু
ইন্টু 1000 ডিভাইডেড বাই W1 ইন্টু M2। তাহলে হচ্ছে 2 ইকুয়াল টু I ইন্টু 1.72 ইন্টু 20 ইন্টু 1000, নিচে হচ্ছে 50 ইন্টু 172, কাটাকুটি করলে I ইকুয়াল টু পাবো 0.5। দেখো অপশন এতে আছে, অপশন এ। ঠিক তারপরে 16 যে প্রশ্নটা, 16 ক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি। 16 ক্ষেত্রে উত্তর হবে অপশন সি। ঠিক আছে, তারপরে যদি আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে আমাদের 17 নম্বর প্রশ্ন। নেসলার বিকারকের সঙ্গে অতিরিক্ত NH3 বিক্রিয়ায় লালাভ বাদামি বর্ণের অধঃক্ষেপণ করে, এই উৎপন্ন যৌগটি অধঃক্ষিপ্ত কিসের যৌগ? এটা হচ্ছে এই বি। এটাও কিন্তু ইনফরমেটিভ, তোমরা ইনঅর্গানিকে পাবে। জলের বিদুকরণে ব্যবহৃত ক্যালগনের রাসায়নিক সংকেত, এটা হবে এ। আচ্ছা, কোন একটি ধাতব কার্বনেটের 2 গ্রামকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে 100 ml 0.1 HCl প্রয়োজন হয়, ধাতব কার্বনেটটির তুলাঙ্ক ভার কত হবে? তাহলে এখানে যদি আমরা করি 19 নম্বর প্রশ্নের উত্তরটা, তাহলে আমরা লিখতে পারি কি 100 ml 0.1 NHCl ইকুয়াল টু 100 ml 0.1 M HCl, এটা আমরা লিখতে পারি। তাহলে এবার 100 ইন্টু 0.1 মিলিমোল ইকুয়াল টু 10 মিলিমোল, mm দিয়ে দিচ্ছি আমি শর্ট ফর্মে, ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -2 মোল দিলাম। এবার 10 টু দি পাওয়ার -2 মোল HCl কে প্রশমিত করতে 2 গ্রাম লাগে। তাহলে 1 মোল HCl কে প্রশমিত করতে 2/10 টু দি পাওয়ার -2 লাগবে। তাহলে ইকুয়াল টু 200 গ্রাম প্রয়োজন। দেখো অপশন ডি তে আছে। এরপরে যদি আমরা চলে যাই 20 নম্বর প্রশ্নে, নিচে কতগুলি বিক্রিয়া ও তাদের সাম্যধ্রুবকের মান দেয়া হলো, অক্সিজেন দ্বারা অ্যামোনিয়ার জারণে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হওয়ার বিক্রিয়া সাম্যধ্রুবকের মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা কি করতে পারি, এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেটা 1 নম্বর সমীকরণ আছে, অর্থাৎ K1 অর্থাৎ 2NH3, যেটা এই যে 1 নম্বর সমীকরণটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে, যদি আমরা ঘুরিয়ে লিখি সেটাই আমাদের হয়ে যাবে 4 নম্বর সমীকরণ। সেটারই সাম্যধ্রুবকের মান জানতে চেয়েছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা করতে পারি এটা সমান 1, এটা সমান 2, এটা সমান 3। তা যদি আমরা ঘুরিয়ে লিখি 1 নম্বরটাকে, তাহলে আমরা কি লিখবো, 2NH3 রিভার্সিবল N2 প্লাস 3H2, সেখানে হচ্ছে 1/K1 হবে। তাহলে ঘুরিয়ে লিখলে, যদি উল্টে দিয়েছি, তাহলে এটা হচ্ছে 4 নম্বর। তাহলে 1 2 3 4 আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি করব, 4 প্লাস 2 4 প্লাস 2 প্লাস 3 ইন্টু 3 করব, করলে আমরা পাবো K ইকুয়াল টু K2 K3 কিউব বাই K1। দেখো কোন অপশানে আছে, K2, এটা হচ্ছে ডি তে আছে। নিচের কোন অণুটি দ্বিমেরু ভ্রামকের মান সর্বোচ্চ? কোনটি দ্বিমেরু ভ্রামকের মান সর্বোচ্চ? এটা হবে 21-এর এ, অর্থাৎ অপশন এ। এবার এটার ইউপ্যাক নামকরণ আমাদেরকে জানতে হবে। যদি এটার ইউপ্যাক নামকরণ আমাদের জানতে হয়, তাহলে এখান থেকে চলো আমরা টুক করে একটা মার্কিং করে দিই। তাহলে এখানে আমরা 1 পাচ্ছি, তারপর থেকে পরপর আমরা 2 3, তারপরে হচ্ছে 4 5 6 7 8 পাবো। তাহলে এবারে কি হবে, 4 ইথাইল 3 মিথাইল অক্টেন, 4 ইথাইল, তারপরে হবে হচ্ছে 3 মিথাইল, তারপরে হবে হচ্ছে অক্টেন। তাহলে 4 ইথাইল, তারপরে 3 মিথাইল অক্টেন, এটা হচ্ছে ইউপ্যাক নাম। এরপর যদি আমরা চলে আসি, নিচের কোন কার্বোক্যাটায়নটি সব থেকে সুস্থিত? এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্থায়ী হয়। তার কারণ প্লাস যে আই এফেক্টটা, হাইপার কনজুগেশন সবচেয়ে বেশি হবে। তাহলে বি তেই আমরা একমাত্র 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা দেখতে পাচ্ছি।
এবার হচ্ছে 24, মার্শাল অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা। তো মার্শাল অ্যাসিডের সংকেত হচ্ছে H2, তারপরে হচ্ছে S2O8, এটা হচ্ছে মার্শাল অ্যাসিডের সংকেত। তাহলে সেখান থেকে যদি আমরা একটা স্ট্রাকচারটা ড্র করি, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা পাবো এস ডবল বন্ড ও, এদিকে এস ডবল বন্ড ও, এখানে একটা ওই দিতে হবে, এদিকে একটা ও, এদিকে একটা ও, এস ডবল বন্ড ও, এদিকে একটা ডবল বন্ড ও, তারপরে হচ্ছে আমরা পাবো হচ্ছে উপরে হলো, এবার হচ্ছে এদিকে একটা ওইচ পাবো। যদি এটা আমরা করি তাহলে এখানে মোটামুটি আমরা পাচ্ছি +1 +2, হিসেব নিষেব করে আমার হবে কিন্তু +6। দেখো, তাহলে তারপরে যদি পরবর্তী প্রশ্ন, সোডিয়াম নাইট্রোক্সাইড বিকারকের সংকেত 25-এর যে প্রশ্নটা আছে, এটা হচ্ছে ইনফরমেশন বেসড কোশ্চেন। সেটার উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি। কি হবে? অপশন বি। তারপর নিচের হ্যালোজেন হাইড্রাসিডগুলির ক্ষেত্রে আম্লিক শক্তির সঠিক ক্রম। তাহলে এখানে তোমরা একটা জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে যার অনুবন্ধী ক্ষারক, অনুবন্ধী ক্ষারকের স্থায়িত্ব যার বেশি, তার অম্লত্ব বেশি। বা স্থায়িত্বের ক্রম যদি আমরা দেখি তাহলে সেটা হয়ে যাবে অপশন বি। তাহলে হবে অপশন বি, অনুবন্ধী ক্ষারকের এই যে ব্যাপারটা তোমাদেরকে বললাম। ঠিক তারপরে যদি আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে, ইলেকট্রন আসক্তির সঠিক ক্রমটি হলো, ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম। এক্ষেত্রে হচ্ছে কি কি আছে? ও আছে, এস আছে, এফ আছে, সিএল আছে, তো এইভাবে দেয়া আছে। তো ইলেকট্রন আসক্তি সবসময় কি হয়? ইলেকট্রন আসক্তি 27। এই যে কোশ্চেনটা আছে এর রিগার্ডিং যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে 3Fe2P। তাহলে হচ্ছে অক্সিজেন। এবার যদি আমরা দেখি অক্সিজেনের ইলেকট্রনিক বিন্যাস 2s, 2s2 2p4। তারপরে যদি আমরা দেখি 16, তাহলে হবে Ne3s2 3p4। তারপরে যদি আমরা এফ এর ক্ষেত্রে দেখি 9, আমরা লিখতে পারি He2s2 2p5। আর সিএল হচ্ছে 17, সেক্ষেত্রে আমরা লিখতে পারি Ne3s2 3p5। তাহলে এদিকে ভালো করে লক্ষ্য করে দেখো, ও এস হবে, এটা একটা হবে, আর এদিকে হচ্ছে এফ সিএল হবে, এটা একটা হবে। তাহলে এক্ষেত্রে উত্তরটা আমাদের কি দাঁড়াবে? উত্তরটা আমাদের দাঁড়াবে অপশন বি। উত্তরটা অপশন বি। এরপরে নিচের ক্লোরাইডগুলির মধ্যে যে যৌগগুলি জলীয় NaOH দ্রবণে সর্বাপেক্ষা ধীর গতিতে আর্দ্র বিশ্লেষণ হবে সেগুলি হলো যথাক্রমে। তাহলে এখানে বেসিক্যালি যদি আমরা নিওপেন্টাল ক্লোরাইড, প্রোপাইল ক্লোরাইড, এগুলো সংকেত আর আমি আঁকছি না, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পরবর্তীতে যেটা আছে প্রোপাইল ক্লোরাইডে, সেখানে ব্যাক বন্ডিং এর মানটা একটু বেশি হবে, তারপরেরটাতে রেজোনেন্স স্টেবিলাইজড হয়ে যাবে। তারপরে দেখো বেঙ্গাইল ক্লোরাইডে হাই স্টেরিক এফেক্ট আমরা দেখতে পাবো। তাহলে আর্দ্র বিশনে গতিটা আস্তে আস্তে কমতে শুরু করবে। এক্ষেত্রে উত্তরটা কি হবে? 28-এর এ হবে উত্তর, অপশন এ। এবার 29-এর প্রশ্ন, 29-এর যে প্রশ্নটা আছে, এক্ষেত্রে যেটা হবে উত্তর আমি পরবর্তী পেজে তোমাদেরকে করে দিচ্ছি। সেটা যদি আমরা করি, আচ্ছা তোমাদের এই জায়গাটা একটু বুঝতে সুবিধা, যেহেতু এখানে করা আছে, পার্টিকুলার স্ট্রাকচারটা করা আছে। এক্ষেত্রে আমরা এমজিএইচজি দিয়েছি এ। এ হবে কি? এ প্রথমে যদি আমরা দেখি, এ হবে ওএইচ, এখান থেকে এটা একটা ওএইচ, তো এদিকে একটা আসবে এরকম, এরকম হবে, ঠিক আছে। এবার সেখান থেকে যদি আমরা একদম ডিটেলসে যাই তাহলে আমরা লাস্ট যেটা পাবো সেটা হচ্ছে অপশন বি। এরপর আমরা লাস্ট প্রশ্নে চলে এসেছি, আজকে লাস্ট প্রশ্নে, এক্স এর দ্রাব্যতা SG/L হলে নিচের কোনটি সঠিক? তাহলে এটা যদি আমরা করে দিই AX4, তাহলে রিভার্সিবল অ্যারো হবে A+4 এটা। তাহলে এটা এস, এটাও এস, এটা 4s। তাহলে কেএসপি হচ্ছে এস ইন্টু 4s4।
মানে কত দাঁড়াচ্ছে? 256 S5। তাহলে S5 ইকুয়াল টু KSP বাই 256। তাহলে S ইকুয়াল টু KSP 256 একের 5, অপশন ডি। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। এর পুরোপুরি যে পিডিএফটা তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলে পাবে। তার সাথে সাথে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু লিঙ্কও পেয়ে যাবে, এই টেলিগ্রামের লিঙ্ক। অবশ্যই এই দুটো চ্যানেলে যুক্ত হয়ে থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।